বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষা ঢাকার আদি অঞ্চল পুরান ঢাকা। একদিকে এখানকার ধ্বংসপ্রায় প্রাচীন স্থাপনাগুলো জৌলুসপূর্ণ ইতিহাসের সাক্ষ্য দেয়, অন্যদিকে এখানে বংশ পরম্পরায় বসবাসকারী মানুষের জীবনযাপনে পাওয়া যায় বনেদিয়ানার ছাপ। কোরবানির ঈদ উদযাপনে পুরান ঢাকাবাসীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি রয়েছে, যদিও বিবর্তনের পথ ধরে এই উৎসব পালনের ধরন বদলেছে। আর এটা হয়েছে সামাজিক কাঠামো ও নগর বিন্যাসের কারণে। কিভাবে আদি ঢাকায় কোরবানির ঈদ পালন করা হতো, এই প্রশ্নের উত্তর জানতে আমাদের ইতিহাসের পাতা উল্টাতে হবে। ব্রিটিশ শাসনামলের সপ্তাহখানেক আগে থেকেই ঢাকাবাসীর মাঝে ঈদের আমেজ শুরু হয়ে যেত। তা ছিল কোরবানির পশু কেন্দ্র করেই। তখন এখনকার মতো এত হাট বসত না। গুটি কয়েকের মধ্যে রহমতগঞ্জের গনিমিয়ার হাট ছিল বিখ্যাত। বিভিন্ন গবেষণায় ও স্মৃতিকথায় জানা যায় এই হাটের প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকার নবাব খাজা আব্দুল গনি। তবে এ নিয়ে ভিন্ন মতও প্রচলিত আছে। হাজী গনিমিয়া বলে একজন লোক ছিল, সে এখানে, এটা ছিল এই রহমতগঞ্জের খেলার মাঠের সামনে, এখান দিয়ে নদী, বুড়িগঙ্গার নদী বেয়ে যেত। তো এখানে উনার বাড়ি ছিল মীর কাদিম। তো মীর কাদিমের মধ্যে উনি একটা খামার করলেন, এই 10-15টা গরু নিয়ে একটা খামার করলেন। তখন এই 10-15টা গরু একটা নৌকা যোগে এই মাঠের মধ্যে আনতেন, আনার পরে এখানে উনি বেচাকেনি করতেন প্রথম অবস্থায়। তারপরে এখানে আস্তে আস্তে প্রত্যেকটা জায়গা থেকে গরু আসতে আরম্ভ করলো। তো গনিমের হাটের একটা বিখ্যাত ঐতিহ্য আছে, এই মীর কাদিমের গরু, যেটা নাকি খুব হৃষ্ট পুষ্ট সুন্দর এবং একই কালার সাদা, এই গনিমের হাটের মধ্যে এই গরুগুলোর নামতো। তো এখানে কেনার জন্য একমাত্র ঢাকার লোকরা এই গনিমের হাটে যাইতো। কখন যেত? যখন মীর কাদিমের গরু এখানে নামতো। হাটের প্রতি জনসাধারণের বাড়তি আগ্রহ তৈরিতে প্রচারণাও চালানো হতো। ঢুলিরা ঢোল বাজিয়ে গাইতেন, ধার করো কর্য করো গনিমিয়ার হাট ধরো। বুড়িগঙ্গায় বিলীন হয়ে গেছে সেই গনিমিয়ার হাটের চরের জায়গাটি। এখনও এই এলাকায় পশুর হাট বসে, তবে তা পরিচিত রহমতগঞ্জ হাট নামে। তৎকালীন পূর্ববঙ্গে হিন্দু জমিদারের সংখ্যা ছিল বেশি। ধর্মীয় কারণে 1947 সালের দেশভাগের আগে গরু কোরবানি দেয়া কঠিন ছিল, তাই ছাগল বা বকরি কোরবানি দিতে হতো মুসলিমদের। তখন থেকে কোরবানির ঈদ পরিচিতি পায় বকরি ঈদ নামে। তবে ঢাকায় সেই সাম্প্রদায়িকতার আজ তেমন একটা লাগেনি। পূর্ববঙ্গের অন্য জেলাগুলোতে বা গ্রামগুলোতে প্রকট আকার দেন, মানে কোরবানি দেওয়াই টোটালি একটা খুব বিব্রতকর অবস্থা ছিল। তো সেখানে ঢাকাটায়, এই জন্য বলি যে ঢাকাটা এখান থেকে মুক্ত এই কারণে, কারণ ঢাকাতে হিন্দু মুসলমানের ওই 19 শতকে মোটামুটি একটা ব্যালেন্স ছিল, সংখ্যাগরিষ্ঠের একটা ব্যালেন্স ছিল 52 বা 48, এরকম একটা ব্যালেন্সে থাকতো, জনসংখ্যার পরিসংখ্যান যদি দেখি আমরা। তো সেদিক থেকে আর এখানে যেহেতু শিক্ষিত সমাজ সবাই শহরে থাকতেন, তো এখানে এই সমস্যাটা খুব একটা ছিল না কোরবানি, বিশেষ করে গরু কোরবানি দেওয়া ব্যাপারটা। আরেকটা ব্যাপার ছিল যে এখানে এই শহরের হিন্দু মুসলমান যেটি ছিল এটা প্রথম থেকে সবাই জানতো, এবং সমসাময়িক সব পত্রিকাতে লেখা হতো যে অন্যান্য অনেক শহরকে এই দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বা সহনশীলতা, ধর্মীয় সহনশীলতার পরিচয়টা যদি দেখতে হয় তাহলে ঢাকাকে অনুসরণ করা উচিত। কারণ একমাত্র ঢাকা শহরে এই দুটো সম্প্রদায় তারা তাদের ধর্মীয় বলেন বা সাংস্কৃতিক যেগুলো উৎসব হয়, সব উৎসবে তারা একত্রিত পার্টিসিপেট করে। যেমন এখানকার মুসলমানরা দোলনে যাচ্ছে, হিন্দুরা মহরমে আসতেছে। দেশভাগের পর গরু কোরবানি দেওয়ার ক্ষেত্রে বাধা পুরোপুরি উঠে যায়। তখন 30 থেকে 40 টাকার মধ্যে মাঝারি গড়নের গরু পাওয়া যেত, আর বড় গরুর জন্য দর উঠত 60 টাকা পর্যন্ত। আমি যখন আরো ছোট ছিলাম, আমার এক গোয়ালা ছিল, দুধ দিত। তো গোয়ালা আমাকে বলল, তুমি তোমার আব্বাকে বলো আমার গরুটা বিক্রি করবো। তো আমি আমার বাবাকে বললাম, বাবা, যে গোয়ালা দুধ দেয় আমাদেরকে, সে তার গরুটা বিক্রি করবে। তো আমি বললাম, চাচা আপনি যে বিক্রি করবেন কত কত দাম দিতে হবে আপনাকে? আমি তো বাবাকে বলবো, ওকে তোর বাবাকে বলবে 60 টাকা দিতে হবে, 60 রুপিস তখন ছিল। আমি বাবাকে বললাম, তো বাবা বলবো না 5 টাকা কম, 5-15 টাকা বল। তো গরু দিয়ে দিল। 5-15 টাকার মধ্যে একটা গরু পাওয়া যেত। অনেকের বাড়িতে কিন্তু আগে গরু পালন করা হতো, এখন তো অনেক বিল্ডিং হয়ে গেছে, তখন এগুলো ছিল না।
অনেকে বাড়িতে ধরেন এরকম 8-9 মাস আগের থেকে গরু পালন করতেন শুধুমাত্র কোরবানি দেওয়ার জন্য। তো সেটার জন্য একটা আলাদা যখন আপনি একটা পালন করবে সেটার মায়া হতো। তো কোরবানির সময় দেখা যেত যে ওই গরুটা যখন কোরবানি দেওয়ার সময় তো সবাই হয়তো কান্নাকাটি করতেছে, মানে গরুটার কোরবানি দিতে হবে। তো এটা কিন্তু একটা খুব একটা মানে কী বলবো, একটা দেখার বিষয় যে বাড়িতে সবাই কান্না করতেছে, গরুটাকে কোরবানি দিয়ে অনেকে তো ওখান থেকে সরে যেতেন। এমনও গরুর মালিক আছে যে ওকে ওনাকে খাওয়াটাও 1 বছর 2 বছর ধরে পালন করলেন, উনি কোরবানির সময় থাকতেন না, বা ওই মাংসই উনি খেতেন না, কারণ ওকে তো নিজে হাতে পালন করছে। খুব সকালে গরু নিয়ে যাওয়া হতো বুড়িগঙ্গা নদীতে। শ্যামবাজার ঘাটে গরু আর মানুষের ঢল নামত। ধনীদের মধ্যে একের অধিক গরু বা ছাগল কোরবানি দেওয়ার রেওয়াজ ছিল। তৃতীয় দিন পর্যন্ত তারা কোরবানি দিতেন। মাংসের বেশিরভাগ অংশই চলে যেত আত্মীয় স্বজনের বাসায়, তাই বলে গরিবদের বঞ্চিত করা হতো না। এখনকার মতো তখন নিম্ন আয়ের মানুষেরা মাংস নিতে বাড়ি বাড়ি ভিড় করতেন না, বরং পঞ্চায়েত ব্যবস্থাপনায় তাদের বাসায় পাঠিয়ে দেওয়া হতো। ঈদের সকালে কোরবানি না হওয়া পর্যন্ত কেউ মুখে খাবার দিতেন না। পুরুষেরা গোসল করে খালি পেটে নতুন কাপড় পরিধান করে নামাজ পড়তে যেতেন। ফিরে এসে একেবারে কোরবানি দিয়ে তারপর বাড়ির ভেতর ঢুকতেন। ততক্ষণে নারীদের রুটি, হালুয়া, সেমাই রান্না শেষ হয়ে যেত। দুপুরে শুরু হতো আসল ভোজন পর্ব। কোরবানির মাংস দিয়ে কালিয়া, রেজালা, কোরমাসহ সব পদের খাবারই রান্না হতো, যা খাওয়া হতো রুটি বা পোলাও সহযোগে। মেইন ফুড ছিল পোলাও। পোলাও হইতেই হবে, বিরিয়ানি হইতেই হবে, মোরগ পোলাও হইতেই হবে। এগুলো যে হয় না, তবে সব বাড়িতে এগুলো হয় না। এগুলোর মধ্যে বিশেষ বিশেষ বাড়িতে হয়, কিন্তু আমরা দাওয়াত করতাম, আত্মীয় স্বজনকে দাওয়াত করতাম, পাড়া প্রতিবেশীদেরকে দাওয়াত করতাম, ওরা আমাদেরকে দাওয়াত করতো। আমরা হয়তো দুপুর দাওয়াত করতাম, ওরা আমাদেরকে রাত্রে দাওয়াত করতো। হেকিম হাবিবুর রহমানের ঢাকা 50 বছর আগে শীর্ষক গ্রন্থে ঢাকাবাসীর তৈরি কাবাব, কোফতা, কালিয়াসহ নানা রকমের মাংসজাত খাদ্যদ্রব্যের গুণকীর্তন করেছেন। এক্ষেত্রে ঢাকাবাসী যে কীরকম উদ্ভাবনের সৃষ্টির অধিকারী ছিল তার বর্ণনা দিতে গিয়ে তিনি এক কোফতা সম্পর্কেই লিখেছেন, ঢাকায় যেভাবে কোফতা তৈরি হয় তা অন্য কোনোখানে খুব কমই দেখা যায়। কাঁচা গোশতের কোফতা, সিদ্ধ গোশতের কোফতা, কাঁচা সিদ্ধ গোশতের মিশ্রিত কোফতা, খাস্তা কোফতা, কোফতার কালিয়া, কোফতা কোরমা, বুন্দিয়া, অর্থাৎ মটর দানা পরিমাণ থেকে শুরু করে 2 সেরি পর্যন্ত কোফতাও তৈরি করা হয়। ওই সময় রেফ্রিজারেটর ছিল না, তাহলে মাংস সংরক্ষণ করা হতো কিভাবে? চর্বি দিয়ে বিশেষ পদ্ধতিতে কয়েক মাস মাংস সংরক্ষণ করা হতো। আমাদের ঢাকাতে একটা প্রসেস ছিল, যেটা আমাদের গরুর এই চর্বিটা দিয়ে রসুন, মরিচ আর একটু মশলা দিয়ে ওটাকে জাল দিয়ে একটা প্রিজার্ভ করা হয়, মানে ওই কোনো ফ্রিজ নেই, গরুর চর্বিটা দিয়ে। তো ওই বেশ হাড় ছাড়া মাংস দিয়ে সেটাকে প্রিজার্ভ করবে। তো ওটা চর্বিতে প্রতিদিন জাল দিতে, এবং সেটা এবং একটা তামার পাতিল, তামের পাতিল, যেটা আমরা ডেক যেটাকে বলি, তামচিনি পাতিল। তো সেই পাতিলের মধ্যে দেখা যেত, আমি আমার বাসাও দেখছি এটা, এইভাবে মাংস তো ফ্রিজ আছে কিন্তু এত মাংস রাখা সম্ভব না, ওইটাকে ওই চর্বি দিয়ে ওটাকে জাল করে রেখে দেওয়া হতো। তো এটা হচ্ছে কি, এই প্রতিদিন একবার করে নির্দিষ্ট একটা সময় দেখবেন ওটা জাল দিচ্ছে। তো ওটা একটা টেস্ট, যখন আবার ওখান থেকে মাংস নিয়ে খাওয়া হতো বা ওখানে ওইটা দিয়ে আবার অন্য কিছু তৈরি করা যেত। তো এটা হচ্ছে এইভাবে 1-2 মাস পর্যন্ত সংরক্ষণ করা যেত। মাংসটা কোনো রকম নষ্ট হতো না, এবং নষ্ট না হওয়ার একটা কারণ ছিল। আর 2 মাস সংরক্ষণ করতে এই কারণে, কারণ সামনে ছিল মহরমের সময় এই যে মাংসটা থাকতো, এই মাংস দিয়ে খিচুড়ি রান্না হতো। এটা একটা ফুড ট্র্যাডিশন আমাদের। নিজস্ব পরিধির মধ্যে বিকশিত হয়েছে পুরান ঢাকাবাসীর আচার অনুষ্ঠান। সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসেছে সেই ঐতিহ্য। তবে কোনো কোনো পরিবার এখনও অতীতের রেওয়াজ মেনে কোরবানির ঈদ উৎসব পালন করে। বিভিন্ন সংগঠনও সংস্কৃতি রক্ষায় কাজ করে যাচ্ছে।